আজ থেকে ১০০ বছর আগে ১৯২৪ সালের ৩রা মার্চ বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। প্রায় ১৩ শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিম বিশ্বের আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে টিকে থাকা উসমানী খেলাফতের পতন হয়েছিল। এই ঘটনা শুধু একটি সাম্রাজ্যের শেষ ছিল না, বরং ইসলামিক ইতিহাসের একটি দৈর্ঘ্য ঐতিহ্যের পরিসমাপ্তি ঘটেছিল। কিভাবে একটি মহামান্বিত সাম্রাজ্য, যা একসময় বিশ্বের ১/৩ শাসন করত, তার শেষ পরিণতিতে পৌঁছালো, এই ডকুমেন্টারিতে আমরা সেই উত্থান পতনের এক জটিল গল্প উন্মোচন করব। খেলাফত ছিল একটি অনন্য ইসলামিক শাসন ব্যবস্থা, যা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার স্থলাভিষিক্তদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার মূল লক্ষ্য ছিল মুসলিম উম্মার রাজনৈতিক ও অত্যাধিক নেতৃত্ব প্রদান করা এবং আল্লাহর আইন অনুযায়ী শাসন পরিচালনা করা। খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে উমাইয়া, আব্বাসী এবং শেষ পর্যন্ত উসমানীরা এই ধারা বজায় রেখেছিল। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে সেলজুক সাম্রাজ্যের পতনের পর আনাতোলিয়ার ছোট একটি বেইলিক অর্থাৎ ক্ষুদ্র রাজ্য থেকে জন্ম নেয় এক নতুন শক্তি, উসমানীয় সাম্রাজ্য। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটাই সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এরতুগুল গাজীর পুত্র উসমান প্রথম ১২৮৮ সালে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রাথমিক পর্যায়ে এটি ছিল একটি ক্ষুদ্র যুদ্ধভিত্তিক রাজ্য, কিন্তু এর যোদ্ধারা ছিল অদম্য সাহস এবং দৃঢ় বিশ্বাসের। প্রতিষ্ঠার মাত্র কয়েক দশকের মধ্যেই উসমানীয়রা দ্রুত প্রসার লাভ করতে শুরু করে। তারা বাইজেন্টাইনের সাম্রাজ্যের দুর্বলতা কাজে লাগিয়ে ইউরোপের দিকে অগ্রসর হয়। ১৪৫৩ সালে সুলতানের দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে তারা হাজার বছরের পুরনো বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল জয় করে, যা উসমানীয়দের ক্ষমতার নতুন উচ্চতার দিকে নিয়ে যায় এবং এই শহরকে তাদের নতুন রাজধানী ইস্তাম্বুলে রূপান্তরিত করে। এরপর উসমানীয়রা মিশর, হাঙ্গেরি, বলকরা অঞ্চল এবং আরবের বিশাল অংশ জয়লাভ করে। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে বিশেষ করে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে উসমানীয় সাম্রাজ্যে তার স্বর্ণযুগে প্রবেশ করে। এটি ছিল একটি বিশাল বহুজাতিগত এবং বহুভাষিক সাম্রাজ্য, যার সাংস্কৃতি, বিজ্ঞান এবং সামরিক শক্তি ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। ইস্তাম্বুল ছিল জ্ঞান ও সভ্যতার একটি আলোকবর্তিকা। কিন্তু প্রতিটা সাম্রাজ্যে একটি চূড়া থাকে, যার পর শুরু হয় পতন। উসমানীয় সাম্রাজ্যের পতনের লক্ষণগুলো সপ্তদশ শতাব্দীর শেষ দিক থেকে স্পষ্ট হতে শুরু করে। ১৬৮৩ সালে ভিয়েনা অবরোধ তাদের পরাজয় ছিল একটি বড় ধাক্কা। অষ্টাদশ শতাব্দীতে সামরিক দিক থেকে সাম্রাজ্য তার প্রতিদ্বন্দ্বী, যেমন রাশিয়া এবং হাবসবার্গ সাম্রাজ্য থেকে পিছিয়ে পড়তে শুরু করে। ইউরোপীয় শিল্প বিপ্লব এবং নতুন সামরিক প্রযুক্তির বিকাশের সাথে তাল মেলাতে উসমানীয়রা ব্যর্থ হয়। এছাড়াও নতুন সামুদ্রিক বাণিজ্য পথ আবিষ্কারের ফলে উসমানীয় ভূমির ওপর ইউরোপের নির্ভরতা কমে যায়, যা সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল করে দেয়। অভ্যন্তরীণভাবে অযোগ্য সুলতানদের ক্ষমতা গ্রহণ, দুর্নীতির বিস্তার, জনগণের প্রতি অবজ্ঞা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের দুর্বলতা সাম্রাজ্যকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল। ঊনবিংশ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ নামে ডাকা শুরু করে। ১৮৭৬ সালে সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় এমন এক সংকট সময়ে ক্ষমতায় আসেন। সাম্রাজ্য তখন একদিকে বিশাল বৈদেশিক ঋণে জর্জরিত, অন্যদিকে বলকনা অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জাতীয়বাদী চেতনা বাড়ছে, যা বিদ্রোহের জন্ম দিচ্ছে। আব্দুল হামিদ দ্বিতীয় সাম্রাজ্যকে রক্ষা করার জন্য বিভিন্ন সংস্কারের চেষ্টা করেন, সুলতানের ক্ষমতাকে শক্তিশালী করার চেষ্টা করেন এবং মুসলিম উম্মাকে জাগিয়ে তোলার প্রয়াস পান। তিনি রেলপথ স্থাপন, শিক্ষার প্রসার এবং সামরিক বাহিনীর আধুনিকীকরণের চেষ্টা করেন। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের এই প্রচেষ্টাগুলো সাম্রাজ্যের কিছু অংশের মধ্যে অসন্তুষ্ট তৈরি করে। ১৮৯০ সালে পশ্চিমাপন্থী তুর্কি জাতীয়বাদীরা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করে, যার নাম ছিল কমিটি অফ উসমানীয় ইউনিয়ন, যা পরে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস নামে পরিচিত হয়। এই সংগঠনটি সুলতানের নিরঙ্কুশ ক্ষমতার বিরোধ করত এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষপাতিত ছিল। ঠিক এই সময়ে ১৯০১ সালে আধুনিক জায়নাবাদের প্রতিষ্ঠা হয়। থিওডর হার্টজেল সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের কাছে একটি চাঞ্চল্যকর প্রস্তাব নিয়ে আসেন। তিনি প্রস্তাব দেন, যদি জেরুজালেম এবং ফিলিস্তিনের একটি অংশ ইহুদিদের জন্য দেওয়া হয়, তাহলে জায়নাবাদ সংস্থা উসমানী খেলাফতের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু সুলতান হামিদ দ্বিতীয় এই প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই ভূমি আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, মুসলিম উম্মার সম্পত্তি। আমি জীবিত থাকা পর্যন্ত এর ১ ইঞ্চিও ছাড় দেব না। আমি চাই না ওসমানী খেলাফত ইতিহাসে ফিলিস্তিনি বিক্রি করা অপবাদের শিকার হোক। এই প্রত্যাখ্যান ইহুদি জায়নাবাদী নেতাদের ক্ষুব্ধ করে তোলে এবং তারা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সুলতানের প্রত্যাখ্যানের পর ইহুদি রাজনৈতিক নেতা ইমানুয়েল কারাসু কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মাধ্যমে উসমানীয় সেনাবাহিনীদের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী তৈরি করতে শুরু করে।
1906 সালের মধ্যে তারা হাজার হাজার তুর্কি যুবক এবং সেনাবাহিনী সদস্যের মধ্যে খিলাফত বিরোধী মনোভাব জাগিয়ে তোলে, যাদের ইয়াং তুর্কি নামে অভিহিত করা হয়। 1908 সালে আনোয়ার পাশার নেতৃত্বে ইয়াং তুর্কিরা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটায় এবং তাকে একটি সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে বাধ্য করে। এরপর 1909 সালে আব্দুল হামিদ দ্বিতীয়কে সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠানো হয় এবং মোহাম্মদ পঞ্চমকে সিংহাসনে বসানো হয়, যিনি ছিলেন মূলত ইয়াং তুর্কিদের হাতের পুতুল। ক্ষমতা তখন 3 পাশার হাতে চলে যায়, আনোয়ার পাশা, তালাত পাশা এবং জামাল পাশার হাতে। তাদের ভুল নীতি এবং পশ্চিমা প্রভাবের ফলে সাম্রাজ্য আরও দুর্বল হতে থাকে। 1911 সালে ইতালি লিবিয়া দখল করে নেয় এবং 1912 সালে বলকান যুদ্ধগুলোতে উসমানীয় সাম্রাজ্য তার প্রায় সমস্ত ইউরোপীয় অঞ্চল হারায়, যা ইউরোপে তাদের 600 বছরের উপস্থিতি অবসান ঘটায়। 1913 সালে 3 পাশা আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরাসরি ক্ষমতা দখল করেন এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির নেতৃত্বাধীন কেন্দ্রীয় শক্তির সাথে যোগদান করা। এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের জন্য একটি বিপর্যয় সিদ্ধান্ত। 4 বছর ধরে চলা এই যুদ্ধে কেন্দ্রীয় শক্তিগুলো একটি বিধ্বংসী পরাজয়ের শিকার হয়। এর ফলস্বরূপ উসমানীয় খিলাফতের প্রায় সমস্ত অঞ্চল, বিশেষ করে আরব বিশ্ব, মিত্রবাহিনীর দ্বারা দখল হয়ে যায়। সুলতান মোহাম্মদ পঞ্চম জিহাদ ঘোষণা করতে বাধ্য হলেও তার কোনো কার্যকর প্রভাব ছিল না। যুদ্ধ শেষ হওয়ার আগেই ইয়াং তুর্কি সরকার পদত্যাগ করে এবং 3 পাশা ইস্তাম্বুল থেকে পালিয়ে যান। 1918 সালে জুলাই মাসে সুলতান মোহাম্মদ পঞ্চম মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ ষষ্ঠ। 1918 সালে 30 অক্টোবর ব্রিটিশ বাহিনী ইস্তাম্বুল দখল করে এবং উসমানীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। 1920 সালের জানুয়ারিতে মিত্র শক্তিগুলো উসমানীয় সাম্রাজ্যের উপর এক চুক্তি চাপিয়ে দেয়, যার নাম ছিল সেত্রেস চুক্তি। এই চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যের ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ভাগ করা হয় এবং অঞ্চলগুলো ইতালি, গ্রিস এবং আন্তর্জাতিক শক্তির মধ্যে বণ্টন করা হয়। এটি ছিল উসমানীয়দের জন্য এক চরম অপমান। এই অপমানজনক চুক্তি ইয়াং তুর্কদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং তারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এই সময় এক নতুন নেতার উত্থান ঘটে, তুর্কি জেনারেল মোস্তফা কামাল পাশা। সুলতান মোহাম্মদ ষষ্ঠ তাকে আনাতোলিয়ার বিদ্রোহ দমন করতে পাঠান, কিন্তু কামাল দ্রুতই জাতীয়বাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বেই তুর্কি জাতীয়বাদীরা সেত্রেস চুক্তি প্রত্যাখ্যান করে এবং 1920 সালে 23 এপ্রিল আঙ্কারায় একটি নতুন সরকার গঠন করে, যার প্রধানমন্ত্রী হন কামাল পাশা। 1919 সালের মে মাসে শুরু হয় তুর্কি স্বাধীনতা যুদ্ধ, যেখানে জাতীয়বাদীরা গ্রিস, আর্মেনিয়া, ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে। এই যুদ্ধে রাশিয়া তুর্কি জাতীয়বাদীদের গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করে। আঙ্কারা একটি পাল্টা সরকার অর্থাৎ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি গঠিত হয়। বেশ কয়েকটি যুদ্ধের পর 1922 সালের 11 অক্টোবর মুদানিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, যা তুরস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। মোস্তফা কামাল পাশা দ্রুতই আতাতুর্ক বা তুর্কি জাতির পিতা নামে পরিচিতি লাভ করেন। জাতীয়তাবাদী আন্দোলন জয়লাভ করার পর কামাল পাশা তার ক্ষমতা সুসংহত করতে শুরু করে। 1922 সালে 1 নভেম্বর তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে উসমানীয় সুলতানের বিলুপ্ত করা হয়। সুলতান মোহাম্মদ ষষ্ঠকে নির্বাসিত করা হয়। প্রাথমিকভাবে খিলাফতের পদটি বজায় রাখা হয়েছিল। মোহাম্মদ ষষ্ঠের নির্বাসনের পর 19 নভেম্বর আব্দুল মজিদ দ্বিতীয়কে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়, যদিও তার ক্ষমতা ছিল সীমিত। 1923 সালের 24 জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়, যা আন্তর্জাতিকভাবে তুরস্ককে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয় এবং আঙ্কারাকে তার রাজধানী ঘোষণা করে। এই সিদ্ধান্ত মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। খলিফা আব্দুল মজিদ দ্বিতীয় স্বয়ং এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। খিলাফতের শাইখুল ইসলাম, প্রধান ধর্মীয় নেতা, একটি ফতোয়া জারি করে তুর্কি রাষ্ট্র গঠনকে অ-ইসলামিক ঘোষণা করেন। কিন্তু কামাল পাশা ছিলেন অটল। তিনি নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দেন, যেখানে তার নেতৃত্বাধীন জাতীয়বাদীরা বিপুল ভোটে জয়লাভ করে। উসমানীয় খেলাফতের বিলুপ্তির আশঙ্কা মুসলিম বিশ্বের অন্যান্য অংশে, বিশেষ করে ব্রিটিশ ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতীয় মুসলিমরা উসমানী খেলাফতের মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হিসেবে দেখে। খেলাফত আন্দোলন নামে একটি বিশাল প্রতিবাদ শুরু হয়। এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী জাহর, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল কালাম আজাদ এবং শাইখুল হিন্দ মোহাম্মদ হাসান রাহিমুল্লাহ এর মতো বিশিষ্ট আলেম ও নেতারা। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীও প্রথমেই দিকে এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন। তারা তুরস্কের সেকুলার সরকারের উপর চাপ সৃষ্টি করে খেলাফতকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে প্রচারণা চালান। খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা তুরস্কের লিফলেট বিতরণ করেন, ইসলামিক খেলাফতের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা করেন। ধর্মনিরপেক্ষ কামাল পাশা এই আন্দোলন তুরস্কের সার্বভৌমতার প্রতিষ্ঠা অপমান এবং জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখেন। তিনি এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেন। 1924 সালে 3 মার্চ তুর্কি পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে উসমানীয় খেলাফতকে বিলুপ্ত করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
খলিফা আব্দুল মাজিদ দ্বিতীয় এবং উসমানীয় রাজপরিবারের প্রায় 120 জন সদস্যকে তুরস্ক থেকে নির্বাসিত করা হয়। উসমানীয় খেলাফতের পতনকে শুধুমাত্র একটি একক ঘটনার ফলাফল হিসেবে দেখা যায় না, বরং এটি ছিল বহুবিধ কারণে সম্মিলিত ফল। ইতিহাসবিদরা মনে করেন পতনের বীজ বোনা হয়েছিল 16 শতাব্দী থেকেই। সামরিক দিক থেকে ইউরোপের দেশগুলো যখন কামান ও আধুনিক সামরিক কৌশল গ্রহণ করছিল, তখন উসমানীয়রা পিছিয়ে পড়ছিল। অর্থনীতিতে নতুন বাণিজ্যের পথ আবিষ্কার এবং শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, যা উসমানীয়দের অর্থনীতি দুর্বল করে তোলে। আভ্যন্তরীণভাবে অযোগ্য সুলতানদের আগমন, দুর্নীতির বিস্তার এবং জনমতের প্রতি অবজ্ঞা কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে দেয়। এছাড়াও সাম্রাজ্যের বহুজাতিগত চরিত্রের কারণে বিভিন্ন অঞ্চলে জাতীয়বাদী চেতনার উত্থান ঘটে। গ্রিক, সার্ব, বুলগেরিয়া এবং পরবর্তী আরবরা স্বাধীনতার দাবিতে বিদ্রোহ করে। শিক্ষার অভাব এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে পিছিয়ে থাকা একটি বড় কারণ ছিল, আর বৈদেশিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা যা সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল, তার কথাও অস্বীকার করা যায় না। উসমানীয় খেলাফতের পতন ছিল মুসলিম উম্মাহর জন্য একটি বিশাল ক্ষতি এবং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মোড়। এটি মুসলিম বিশ্বে একতা ও নেতৃত্বের শূন্যতা তৈরি করেছিল। তবে এই পতন ছিল একটি শিক্ষা। এটি আমাদের শিখিয়েছে যে শক্তি, জ্ঞান ও ন্যায় বিচার ছাড়া কোনো সাম্রাজ্য চিরস্থায়ী হতে পারে না। আজ আমরা খেলাফত পতনের একটি শতাব্দী অতিক্রম করেছি। এই সময়কালে মুসলিম বিশ্ব অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু একই সাথে নতুন করে জাগরণের চেষ্টাও চলেছে। আমরা আশা করি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান, প্রজ্ঞা এবং ন্যায় বিচারের মাধ্যমে আবার নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে এবং পৃথিবীতে শান্তি, সমৃদ্ধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমরা প্রার্থনা করি এক নতুন গৌরবময় যুগের সূচনা হোক, যেখানে ইসলাম তার সঠিক আলোতে জ্বলে উঠবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে সমগ্র পৃথিবীতে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটাই সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।